হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8-এ পড়ছো, আজকে তাদেরকে আমি পরিবেশ বিজ্ঞান বইয়ের সেকেন্ড চ্যাপ্টার স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে প্রশ্নগুলো খাতায় নোট করে রেখো। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বলতে কি বোঝায়? দেখো, স্পর্শ করছো না অথচ তার একটা বল তৈরি হচ্ছে, তাকে সেটা বলতে কি বোঝাচ্ছে এটা ভালো করে পড়বে। প্রথমে তোমাদের আমি 2 নম্বরের প্রশ্নগুলো ভালো করে দেখাবো, তারপর শর্ট কোয়েশ্চেন দেখাবো, তারপর বড় প্রশ্ন, ঠিক আছে? তো স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলটা কি একবার দেখে নাও। পরস্পরের সংস্পর্শে না থাকা অবস্থায় দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলকে পরস্পর স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বলে। যেমন অভিকর্ষ তথা মহাকর্ষ, চুম্বকীয় আকর্ষণ বা বিকর্ষণ, স্থির তড়িৎ বল ইত্যাদি। বোঝা গেল? দুটো চুম্বক যখন পাশাপাশি আনবে দেখবে একটা আকর্ষণ বল কাজ করছে, তুমি কিন্তু স্পর্শ করোনি, তবুও কিন্তু দুটোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। সেটাকেও বলা যেতে পারে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। তাহলে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের উদাহরণগুলো ভালো করে মনে রাখবে, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন হলো মহাকর্ষ কাকে বলে? আমি এগুলোর উত্তর আর পড়বো না, জাস্ট প্রশ্নগুলো বলবো, যে কোনগুলো ভালো করে পড়বে সেগুলো দেখে নাও। তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাতে কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে, তাই আমি যেগুলো বলছি ভালো করে দেখে নাও, ঠিক আছে? বৃষ্টি কেন আকাশ থেকে পৃথিবীর দিকে নেমে আসে? ভালো করে করবে। নিউটনের মহাকর্ষীয় সূত্রটি লেখো। দেখে নাও কি রয়েছে সূত্রটি, F সমান G * m1 m2 / d2। তাহলে এখানে F কি? F হচ্ছে বল, m1 * m2 হচ্ছে দুটি বস্তুর ভর অর্থাৎ মাস, আর d হচ্ছে কি? দূরত্ব বা ডিস্টেন্স। বোঝা গেল? এবং g হলো সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। মনে রাখবে, মহাকর্ষ ধ্রুবক সর্বজনীন যেটা, সেটা কি? সেটা হচ্ছে ক্যাপিটাল G। মহাকর্ষ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের 30-এ পরীক্ষা হলেও এই 2 নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু বেশি পড়তে হবে, এখান থেকেই প্রশ্ন আসবে। একটু আগেই বলছিলাম আমরা মহাকর্ষ ধ্রুবক, তো এটাকে সার্বজনীন ধ্রুবক কেন বলছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? অভিকর্ষজ ত্বরণ বলতে কি বোঝো? বস্তুর ওজন বা ভার বলতে কি বোঝো? দেখো, আমরা দোকানে গিয়ে যেটা বলি সেটা কিন্তু অবশ্যই ভর। ভর কিন্তু আমরা কেউই বলি না। কোনো বস্তু যখন আমরা বলি যে ওজন মাপো, কিন্তু আমরা কি আদৌ ওজনটা মাপি? না, সেই বস্তুর ভরটা মাপি। ওজনটা কিন্তু আলাদা, ঠিক আছে? ওজনের সঙ্গে ত্বরণ যুক্ত থাকে। বোঝা গেল? দেখো রয়েছে বস্তুর ওজন সমান বস্তুর ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ। এখান থেকে তোমাদের কিছু অঙ্ক আসবে, সেই অঙ্কগুলো খুবই সহজ। একটু ধৈর্য ধরে বুঝে বুঝে অঙ্কগুলো পড়ে পড়ে এগোবে, দেখবে প্রত্যেকটা বুঝতে পারবে। বলছে ভূপৃষ্ঠে কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণের মান g, প্রমাণ করো ওই স্থানে m ভরের কোনো বস্তুর ওজন mg। ঠিক আছে? দেখো কি সুন্দর অঙ্কটা করে দেওয়া আছে, ভর সমান m এবং ব্যাসার্ধ সমান r। তো অতএব নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা কি জানি? F সমান G * m1 বা m2 / r²। তো সেটা কি দাঁড়ায়? gm/r², যেখানে g হলো মহাকর্ষ ধ্রুবক। তো এইভাবে g এর মান দ্বারা কিভাবে সমীকরণটা সমাধান করে প্রমাণিত হয় দেখে নাও, ভালো করে করবে। পৃথিবীতে কোনো বস্তুর ওজন এত নিউটন হলে ওই বস্তুর ওজন চাঁদের পৃষ্ঠে কত হবে? দেখো অবশ্যই কম হবে, কারণ পৃথিবীর যেখানে অভিকর্ষজ ত্বরণ একটা মাপ থাকে, চাঁদে কিন্তু তার অনেকটা কম থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কমে যাবে, মোটামুটি 6/1 ঠিক আছে? পৃথিবীর সব স্থানেই কি কোনো বস্তুর ওজন সমান? ভালো করে করবে। ভূপৃষ্ঠের কোথায় অভিকর্ষজ ত্বরণ সর্বাধিক এবং কোথায় সর্বনিম্ন? কোনো বস্তুর ওজন কোথায় সর্বাধিক এবং কোথায় সর্বনিম্ন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে বস্তুর ভর ও ওজনের কি পরিবর্তন হবে ব্যাখ্যা করো, করবে। নির্দিষ্ট উচ্চতা থেকে একই বস্তুকে চাঁদে ও পৃথিবীতে পড়তে দেওয়া হলো, কোথায় বস্তুটি আগে পড়বে? দেখে নাও পুরো উত্তর। পতনশীল বস্তু বলতে কি বোঝায়? স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুর সূত্রগুলো কি? লেখো। একটি পাথরের টুকরোকে উপরের দিকে ছুড়ে দিলে সেটি নিচে ফিরে আসে কেন? এমন উদাহরণ দিতে পারো কি যখন বস্তুর বেগ 0 কিন্তু ত্বরণ আছে? অভিকর্ষজ না থাকলে আমাদের কি অসুবিধা হতো? খালি বালতির চেয়ে জল ভর্তি বালতি তুলতে কষ্ট হয় কেন? সিঁড়ি দিয়ে বাড়ির উপরের তলায় উঠতে কষ্ট হয় কিন্তু নামতে কষ্ট হয় না কেন? খুব ভালো করে করবে। স্থির তড়িৎ কাকে বলে? পদার্থের তড়িদাহিত অবস্থা কি? স্থির তড়িৎ বা ঘর্ষণ তড়িৎ কত প্রকারের হয়? স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্রটি বিবৃত করো। স্ট্যাট কুলম্ব কি? কোনো পরমাণুর মোট আধানের মান 0 হয় কেন?
পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক তড়িৎগ্রস্ত হয় কেন? তড়িদাবেশ কাকে বলে? প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো মাথা চুল আঁচড়ানোর পর তার নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন? পরীক্ষার পদ্ধতির মাধ্যমে বোঝাও। খুব ভালো করে করবে এটা, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। এরপর দেখে নাও 1 নম্বর প্রশ্ন। মহাকর্ষ সূত্রটি কে প্রতিষ্ঠা করেন? গাছ থেকে ফল পড়ে, সেটা কার জন্য? অভিকর্ষের জন্য। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের জি এর মানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 6.67 ইন্টু 10⁻11 n মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে? দুটি বস্তুকণার মধ্যে পারস্পরিক আকর্ষণ বল বস্তুকণা দুটি ভরের গুণফলের কি হয়? সমানুপাতিক হয়। এগুলো ভালো করে করবে, যেগুলো এখানে হাইলাইট করা এবং দাগানো দেখতে পাচ্ছ। দুটি বস্তুর ভরের গুণফল বাড়লে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কি হবে? বাড়বে। নির্দিষ্ট দূরত্বে যখন দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে তখন বস্তু দুটির ভর বাড়ালে আকর্ষণ বল বাড়বে। দুটি বস্তুর ভর ও তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হলে আকর্ষণ বলের মান পূর্বের মানের 4 গুণ হবে। দুটি বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি পূর্বের মানের দ্বিগুণ হয় তবে আকর্ষণ বলের মান পূর্বের মানের সমান হবে। এটি গোলাকৃতি বস্তুর ক্ষেত্রে কোনো অংশে তার সমস্ত ভর জমা থাকে বলে ধরা হয়। কোথায়? কেন্দ্রে, ঠিক আছে? মানে একটি গোলাকৃতি বস্তুর ক্ষেত্রে কোনো অংশে তার সমস্ত ভর জমা থাকে বলে ধরা হয় কোন অংশে? সেটা হচ্ছে কেন্দ্রে। একক ভরের বস্তুর ওপর পৃথিবীর অভিকর্ষ টানের গাণিতিক রূপটি কি? জি সমান gm পার আর স্কোয়ার। মনে রাখবে। এসআইতে জি এর গড় মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এখানে দাগানো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের 1 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, তাই এইগুলো কিন্তু একটাও বাদ দিও না, ঠিক আছে? স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কি মাপা হয়? বস্তুর ওজন মাপা হয়। তাহলে বস্তুর ভর মাপা হয় কার সাহায্যে? সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। মনে রেখো, ঠিক আছে? খানিকটা সেই অঙ্গনওয়াড়ি স্কুলে দেখবে বাচ্চাদেরকে দেখে ব্যাগের মধ্যে ঝুলিয়ে ওয়েট মাপে ওদের, ওইটি কি বলা হয়? স্প্রিং তুলাযন্ত্র। আশা করি অনেকেই সেটা দেখতে পেয়েছো, ঠিক আছে? তো যারা স্প্রিং তুলাযন্ত্র দেখতে পেয়েছো আমাকে কমেন্টে জানাবে। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন 25 নিউটন হলে তার ভর কত? এই রকমের অঙ্ক তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে দেবে, তাই এগুলো ভালো করে করবে। যেগুলো প্রশ্ন এখানে হাইলাইট করা দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, একটাও কিন্তু বাদ দিও না। এগুলো থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে। 10 নিউটন ও 20 নিউটন ওজনে দুটি বস্তুকে একই উচ্চতা থেকে একই সঙ্গে অবধে পড়তে দেওয়া হলে কোনটি আগে মাটি স্পর্শ করবে? দুটি বস্তুই একসঙ্গে মাটি স্পর্শ করবে, সে ওজনের পরিমাণ যাই হোক না কেন। বুঝতে পারছো তো? এগুলো ভালো করে পড়বে। ঘর্ষণ তড়িৎ কাকে বলে? করবে। কাচদণ্ড পশমের ঘর্ষণে কোনটিতে কি প্রকার তড়িৎ আধান উৎপন্ন হয়? করবে। তারপর কাঁচ ও কাচের মধ্যে ঘর্ষণ বলের ঘর্ষণের ফলে কাঠে যে প্রকার আধান দেখা যাবে তা লেখো। তারপর গাউসীয় পদ্ধতিতে তড়িৎ আধানের এককের নাম কি? স্ট্যাট কুলম্ব, ঠিক আছে? এসআইতে তড়িৎ আধানের এককের নাম কি? কুলম্ব বা সি। কুলম্বের সূত্রে ব্যবহৃত ধ্রুবককে এর মান এসআই এককে লেখো। করবে। আধানের পরিমাণ স্থির রেখে দুটি তড়িধাহিত বস্তুর মধ্যে দূরত্ব বাড়ালে তাদের মধ্যে ক্রিয়াশীল বল বাড়বে না কমবে? করবে। একটি পরমাণু কত ধরনের কণা নিয়ে গঠিত? করবে। একটি পরমাণু যে যে কণা দিয়ে গঠিত সেগুলো কি কি? ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের আধানের প্রকৃতি কিরূপ? পরমাণুর মধ্যে ধনাত্মক আধানযুক্ত কণা কোনটি? দেখে নিলে। নিউক্লিয়াসে অবস্থিত আধানহীন কণাটির নাম লেখো। নিউট্রন। প্রোটন ও ইলেকট্রন মিল কোথায় হয়? অর্থাৎ প্রোটন ও ইলেকট্রনের মিলটা সেটা কোথায় হচ্ছে? ক্যাটায়ন ও অ্যানায়ন কি? করবে। কোনো বস্তু তড়িধাহিত হলে কিসের আদান প্রদান হয়? করবে, ঠিক আছে? এই হলো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, যেগুলো আমি দিলাম সেগুলো ভালো করে করো। পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাচ্ছ। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর প্রশ্নগুলো পাওয়া মাত্রই খাতায় কিন্তু নোট করে রেখো, ওকে? আর যাদের বই নেই তারা এখান থেকে পড়তে পারবে, উত্তরও এখান থেকে দেখে নিতে পারবে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে আজকে এখানেই।